আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আমি আছি মশিউর নিশান। আপনাদের ইংরেজি টেক্সট বুক থেকে গত ক্লাসে আমরা ইউনিট 1 এর লেসন 1, 2 দিয়েছিলাম। আজকে লেসন 3 এবং 4 এই দুইটা লেসন নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আলোচনা করছি লেসন 3 নিয়ে। এখানে লেসন 3 তে একটু যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো এটা টাইটেল দেওয়া আছে ইন দ্য হাউস, মানে বাড়িতে। ঠিক আছে, আপনার বাসায় আমরা যেভাবে কথাবার্তা বলি সেগুলো নিয়ে বা বাড়িতে কোনো একটা ঘটনা নিয়ে সেটা নিয়ে আসলে এই লেসনটা সাজানো। তো এই জায়গাতে আমরা দেখছি কিওয়ার্ডস, কিছু মূল যে শব্দগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। তার ভিতরে দেখেন মপ। মপ যখন ভি মানে কি ভার্ব, হ্যাঁ, মপ যখন ভার্ব হিসেবে কাজ করে তখন এটাকে আমরা বলবো মানে মুছা। ঠিক আছে, কোনো কিছু মুছে ফেলা যেটাকে বলে আর কি, হ্যাঁ। আর মপ যখন নাউন হিসেবে কাজ করবে কোনো কোনো জায়গা বা স্থান, মেঝে এগুলো মোছার জন্য যেই বস্তুটা দরকার হয় সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে। আর ডিটারজেন্ট আমরা জানি যে ব্যবহার করা হয় আর কি কাপড় চোপড় ধোয়ার জন্য, সেইটা। এবার আমরা চলে আসি নিচের কনভারসেশনে। এখানে লিসেন এন্ড রিড দ্য ডায়ালগ, শুনতে বলেছে এবং পড়তে বলেছে এই নিচের এই ডায়ালগসটা। এখানে কথা বলছে মা এবং রেজা। ঠিক আছে, তাদের ভিতরে কথোপকথন আমরা একটু শুনবো। মাদার বলছে, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ। রেজা, অনুগ্রহ করে তুমি কি আমার এখানে আসতে পারবে? রেজা তখন বলছে, ইয়েস মা, হ্যাঁ মা। মাদার বলছে, লুক, দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। টাইডি মানে হলো পরিচ্ছন্ন, আনটাইডি মানে হলো অপরিচ্ছন্ন। তো মা রেজাকে বলছে, রেজা দেখো, এই রান্নাঘরটা অনেক বেশি অপরিষ্কার হয়ে আছে। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি। আমি চাচ্ছি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এই যে নিট অ্যান্ড টাইডি, এই কথাটা আমরা কিন্তু জানি নিট অ্যান্ড ক্লিন একই বিষয় কিন্তু, হ্যাঁ, দুইটার অর্থ একই। নিট অ্যান্ড টাইডি আর নিট অ্যান্ড ক্লিন একই অর্থ প্রকাশ করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা। সো এইখানে দেখেন, উড ইউ গিভ মি আ হ্যান্ড। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? তো উড ইউ গিভ মি আ হ্যান্ড, এই গিভ মি আ হ্যান্ড মানে হলো সাহায্য করা। ঠিক আছে, কারো কাছে সাহায্য চাইতে গেলে হেল্প মি না বলে আপনি বলতে পারেন গিভ মি আ হ্যান্ড, তাহলেও হবে। রেজা বলছে, শিওর, অবশ্যই। মাদার বলছে, could you take the pots and plates from the table and put them in the cupboard? তুমি কি, মানে মা রেজাকে বলছে, তুমি কি ওই যে টেবিলের উপরে রাখা পাত্র এবং যে থালা বাটি রয়েছে, থালা বাসন রয়েছে, সেগুলো নিয়ে এসে এই যে আলমিরাতে রেখে দিতে পারবে? মানে এই যে এই জায়গাটাতে রাখার কথা বলছে হয়তোবা, বা যেখানে সাজিয়ে রাখে আর কি পাত্র, সেই জায়গায় রাখার কথা বলছে। রেজা তখন বলছে কি, ওকে, হ্যাঁ অবশ্যই। মাদার আবার বলছে, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর। সুইপ মানে কি ঝাড়ু দেওয়া। ঠিক আছে, তো প্রথমত আমি মেঝেটাকে একটু ঝাড়ু দেবো। দ্য ফ্লোর বলতে মেঝে। উইল ইউ ব্রিং মি আ ব্রুম প্লিজ। ব্রুম মানে হলো ঝাড়ু। ঠিক আছে, তো যেহেতু তার মা, রেজার মা রুমটাকে ঝাড়ু দিবে, মেঝেটাকে ঝাড়ু দিবে, সো তার তো একটা ঝাড়ু লাগবে, সেই ঝাড়ুটা এনে দেওয়ার কথা তিনি রেজাকে বলছেন। রেজা তখন কি বলছে, হিয়ার ইট ইজ। রেজা তখন ঝাড়ুটা নিয়ে এসে মায়ের হাতে দিয়ে বলছে যে মা এই নাও। এরপর মা বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর। তো ঝাড়ু দিয়ে মেঝেটা ঝাড় দেওয়ার পর মা বলছে যে এখন আমি, মপ মানে কি এই যে মোছা, ঠিক আছে, আমি এখন এই মেঝেটাকে মুছবো। কুড ইউ গেট মি আ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট। তখন মা রেজার কাছে বলল, রেজা তুমি কি আমাকে আহ, একটি মোছার জন্য ন্যাকড়া বা মোছার সেই বস্তুটা এনে দিতে পারবে, সাথে বালতি এবং ডিটারজেন্টও এনে দিতে পারবে? তখন রেজা কি বলছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, হেয়ার দে আর। তখন রেজা সেগুলো নিয়ে এসে মাকে দিয়ে বলছে, এই যে নাও। মা বলছে, থ্যাঙ্কস ডিয়ার, ধন্যবাদ প্রিয়। রেজা বলছে, ওয়েলকাম, স্বাগতম। সো খুবই ইজি একটা ডায়লগ। এখানে আমরা এখানে বুঝলাম দুজনের মধ্যে কি কথোপকথন হচ্ছে আর কি। এরপরে বি নাম্বারে দেখেন অ্যাক্টিভিটিজে অ্যাক্ট আউট দ্য ডায়লগ। সো সেম ডায়লগটা আপনারা আপনার সহপাঠীর সাথে, রেজার জায়গায় একজন থাকবেন, মাদারের জায়গায় একজন থাকবেন, থেকে এই পুরো ডায়লগটা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগছে, আপনারা শিখতে পারবেন। সি নাম্বার অ্যাক্টিভিটিজে যদি আসি, এখানে ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুইটেবল আনসার্স ইন কলাম বি। সাম আনসার্স ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন। সো এখানে বলা হচ্ছে যে কলাম এ এবং কলাম বি থেকে
কি করতে হবে? ম্যাচিং করাইতে হবে, তাই না? এখন কি ম্যাচিং করাইতে হবে? কলাম এ তে যেগুলো আছে সবগুলো কোয়েশ্চেন, কলাম বি তে যেগুলো আছে সবগুলো হলো উত্তর। তো এই পাশে থেকে এই পাশের কোয়েশ্চেন অনুযায়ী আপনাকে ম্যাচ করাইতে হবে। পাশাপাশি একটা উত্তর একাধিক প্রশ্নের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, উপযুক্ত হতে পারে, ঠিক আছে? সো ওইটা নিয়ে কোনো টেনশন নাই যে আমি যেগুলো দেখাচ্ছি সেম সেম দিতে হবে এমন না। আরো একটা সহজ বুদ্ধি বলে দিই, যেগুলোতে উইল আছে, যেমন এই যে ২, ৩, তারপরে ৭, হ্যাঁ? এগুলোতে আপনি চাইলেই এই যে ডি নাম্বারটা ব্যবহার করতে পারবেন। চাইলেই ডি নাম্বারটা ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা এবার একটু মূল পড়াতে আসি। আমি এটা করে রাখছি, আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে এইখানে। এই জায়গায় দেখেন, এখানে ১ নাম্বারটা যদি আমি পড়ি তাহলে বুঝবেন। "Would you read the shopping list?" এটা কেউ কাউকে জিজ্ঞাসা করছে যে, "তুমি কি এই যে বাজারে যে তালিকা রয়েছে সেটা পড়েছো?" এখন উত্তরে আমরা এখানে কি দিয়েছি দেখেন, ই নাম্বার। ই নাম্বার। "সরি, I can't." না, আমি আসলে পড়িনি বা পড়তে পারিনি। "I have left my glasses in the study." আমি আমার পড়ার টেবিলে বা পড়ার জায়গায় আমার চশমা, গ্লাসেস বলতে এখানে চশমাটা রেখে এসেছি। ওকে, তার মানে যাকে পড়ার কথা বলা হচ্ছে সে একটু চোখে কম দেখে। তো তার জন্য সে এটা পড়তে পারে নাই। এটা একটা উত্তর হইতে পারে। ই নাম্বার আমি বলেছি একের অধিক আপনি ব্যবহার করতে পারবেন। সো এরপর ২ নাম্বারে যদি আমরা আসি, "Will you go to the market please?" তুমি কি বাজারে যেতে পারবে? এখন এখানে উত্তর দেওয়া হয়েছে দেখেন, "Certainly I will do it." এই যে এইটা এটা হলো কত? এ নাম্বারটা, হ্যাঁ? "Certainly I will do it." সো অবশ্যই, সার্টেনলি বলতে এখানে বলা হচ্ছে অবশ্যই আমি এটা করতে পারবো বা আমি বাজারে যেতে পারবো। তারপরে ৩ নাম্বারেতে দেখেন, "Will you buy me 1 liter of cooking oil please?" তুমি কি আমাকে ১ লিটার ভোজ্য তেল বা খাওয়ার তেল কিনে দিতে পারবে? উত্তরটা ডি নাম্বার দেওয়া হয়েছে, "Yes, I will." আমি বলেছিলাম যেগুলোতে উইল থাকবে যেমন ২, ৩, ৭ এগুলোতে আপনারা চাইলে এই একটা উত্তরই ব্যবহার করতে পারবেন, "Yes, I will." ওকে? ৪ নাম্বারটা দেখেন, "Would you buy me some rice?" তুমি কি আমাকে কিছু চাল কিনে দিতে পারো? তারপরে দেখেন এখানে উত্তর দেওয়া হয়েছে এইচ নাম্বার, "ওকে, হাউ মাচ?" হ্যাঁ, অবশ্যই। কতটুকু চাল লাগবে? তারপরে দেখেন ৫, "Would you need some money?" তোমার কি কিছু টাকা প্রয়োজন? তখন সি নাম্বার উত্তর দেওয়া হচ্ছে, "No thanks, I have enough with me." না, আমার কাছে যথেষ্ট টাকা আছে, আমার প্রয়োজন নাই। ৬ নাম্বারটা, "Would you like some tea?" ইয়েস, আই উড লাভ টু। ঠিক আছে? যে হ্যাঁ, আমি এটা আসলে পছন্দ করি বা ভালোবাসি। চা খাওয়ার কথা বলা হয়েছে যে, "তুমি কি চা পছন্দ করো?" সেক্ষেত্রে এই উত্তরটা দেওয়া হয়েছে। তারপরে দেখেন সাথে, "উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ?" তুমি কি টিভিটা চালু করে দিতে পারবে? এখন এই জায়গাতে আমরা চাইলে ২ টা উত্তর ব্যবহার করতে পারি। বলেছি যেহেতু উইল আছে আমরা ইয়েস, আই উইল ডি নাম্বারটা ব্যবহার করতে পারবো, অথবা এই যে দেখেন, অথবা আমি এখানে একটু এটাকে দিয়ে দিই, তাইলে হবে। ওকে, জি, জি নাম্বার যেটা আছে, হোয়াট ফর, মানে কি জন্য, কেন আমি টিভিটা দিয়ে দিব, এরকম উত্তর হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, তারপরে আমরা একটু দেখি, আমরা যদি ৮ নাম্বারে আসি তাহলে দেখব, উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM? এখানে টেল হার বলতে এই যে রিনার কথা বলা হচ্ছে, ঠিক আছে? এখানে রিনা হয়তোবা টিভি দেখছে, তো তাকেই বলতে বলছে যে তুমি কি তাকে বলতে পারবা, মানে রিনাকে বলতে পারবা যে ১০টার দিকে যেন সে টিভি দেখে, এই কথা। তখন উত্তরে আপনি দিতে পারেন বি। বিতে কি আছে দেখেন, বিতে দেওয়া আছে যে হোয়াই, কেন, রিনা ইজ ওয়াচিং, রিনা তো এখনো টিভি দেখছেই, তাহলে কেন আমি তাকে ১০টার দিকে টিভি দেখতে বলবো? এরকম একটা উত্তর আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে? এই যে এটাকে একটু বড় করি তাহলে বুঝতে পারবেন। হোয়াই রিনা ইজ ওয়াচিং, এটা উত্তর দিতে পারবেন। ওকে, সো এতটুকুই, এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। এরপরে যদি আমরা এখানে চলে আসি, সো এইখানে আমরা দেখছি, দেখেন, নাও মেক ডায়ালগস ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্ট ইট আউট। সো এই যে টেবিলের আমরা যে উত্তর খুঁজলাম, আমরা পেলাম প্রশ্নের আন্ডারে যে উত্তরগুলো, সেগুলো দিয়ে ডায়ালগ করার কথা বলা হয়েছে। সো ডায়ালগটা কেমন করে আপনারা করতে পারেন, এই যে এরকম দেখেন কয়েকটা দেখিয়ে দিয়েছি, এইভাবে আপনারা ডায়ালগটা করে নিতে পারেন। এ বি এরকম ভাবে ইয়ে করতে পারেন, অথবা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। ওই প্রশ্নগুলোই জাস্ট একজনের প্রশ্ন করবেন, একজনের উত্তর দিবেন, প্রশ্ন করবেন, একজনের উত্তর দিবেন। এভাবে করলেই আপনাদের ডায়ালগটা হয়ে যাবে। যেমন, উড ইউ রিড দ্য শপিং লিস্ট? সরি, আই কান্ট, আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি। তারপরে দেখেন এখানে, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ?
আরেকজন আপনারা বলবেন সার্টেনলি আই উইল ডু ইট। মানে সেম টু সেম জিনিসটাই আপনারা জাস্ট একে অন্যে ২ জন জোড়া হয়ে কাজটা করে নিতে পারবেন। তাহলে এটা হয়ে যাবে। সো আমরা যদি ডি নাম্বার অ্যাক্টিভিটিতে আসি তাহলে এখানে আমরা দেখব সাপোজ ইউর ফ্রেন্ডস রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ। মনে করেন আপনার বন্ধু অথবা আত্মীয়স্বজন কেউ বেড়াতে আসছে আপনার বাসায়। রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার। আপনি এবং আপনার ভাইয়ের ভেতরে বা ইউর সিস্টার আপনার বোনের মধ্যে একটা ডায়ালগ করুন। কি নিয়ে? মেকিং ইউর রুম, আপনাদের রুমটাকে ঠিকঠাক করার জন্য, একটু সাজগোজ করে রাখার জন্য। ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এবং আপনি আপনার ডায়ালগের সময় এই বক্সে দেওয়া শব্দগুলো ভেতর থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি ভালোভাবে একটু খেয়াল করি তাহলে আমি এখানে দিয়ে রাখছি। ওকে, এই জায়গায় দেখেন ডায়ালগটা, আপনারা চাইলে এই যে ডায়ালগটা সোজাসুজি লিখে ফেলতে পারেন, চাইলে এর ভেতরে আপনারা নিজেরা নতুন করে কোনো সেন্টেন্স অ্যাডও করতে পারবেন। হ্যাঁ, আমরা একটু পড়ে দেখি। হ্যাঁ, ব্রাদার আওয়ার ফ্রেন্ডস আর কামিং টুডে। আমাদের মানে ভাই বলছে যে আমাদের বন্ধুরা আজকে আসছে। উই মাস্ট মেক ইউর রুম লুক নাইস। আমাদের অবশ্যই তোমার রুমটা, মানে আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলছেন, তো আপনার ভাই আপনাকেই বলছে যে আপনার রুমটা হয়তো একটু অগোছালো, তো সেই ক্ষেত্রে আপনার ভাই বলছে যেহেতু আমাদের বন্ধুরা আজকে বেড়াতে আসছে, তো তোমার রুমটা তো একটু অগোছালো, তো তোমার রুমটা আজকে একটু দেখতে ভালো করতে হবে বা ভালো করে সাজাইতে হবে, হ্যাঁ, যেন ভালো লাগে দেখতে। আহ, এবার আপনি বলছেন ইয়েস অফকোর্স। ফার্স্ট, ক্যান ইউ টেক আউট দ্য ওল্ড নিউজ পেপার্স ফ্রম দ্য টেবল। তো প্রথমে, হ্যাঁ অবশ্যই, তো প্রথমে তুমি কি টেবিল থেকে পুরনো খবরের কাগজগুলো বের করে দিতে পারবে? ঠিক আছে, তো টেক আউট বলতে আমরা এখানে বের করে দিতে পারার কথা বলা হচ্ছে। ওকে, নো প্রবলেম, এইভাবে আপনারা এটা করতে পারেন। আপনি চাইলে অন্য আরো একটা বাক্য এখানে যুক্ত করে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই এক বাক্যই দিতে হবে এমন কোনো কথা নাই। তারপরে ব্রাদার আবার বলছে শিওর অবশ্যই, অ্যান্ড শুড আই ব্রিং দ্য ফ্লাওয়ার বেস ফ্রম দ্য লিভিং রুম, এবং আমি কি আমাদের যে বসার ঘর রয়েছে সেখান থেকে ফুলদানিটা নিয়ে আসবো, মানে ঘরে রাখার জন্য? ওকে, তারপরে আবার আপনি বলছেন ধরেন দ্যাটস দ্যাটস আ গুড আইডিয়া, এটা খুবই একটা ভালো ধারণা বা ভালো একটা বুদ্ধি। ইট উইল মেক দ্য রুম লুক ফ্রেশ, এবং এই ফুলের ফুলদানি ফুলসহ এটা কিন্তু ঘরটাকে অনেকটা ফ্রেশ দেখাতে সাহায্য করবে। হ্যাঁ, তারপরে ব্রাদার বলছে, ভাই বলছে ওকে লেটস পুশ দ্য স্টাডি টেবল টু দ্য কর্নার। তাহলে চলো এবার পুশ মানে কি একটু ধাক্কা দেওয়া বা একটু ঠেলে দেওয়া, চলো আমরা আমাদের এই পড়ার টেবিলটাকে একটু ওই কর্নারের দিকে ঠেলে দিই। দ্যাটস উইল গিভ আস মোর স্পেস, এবং এটা করলে আমাদের ঘরের জায়গাটা একটু বেশি হবে, আমরা বেশি জায়গা পাবো। তখন আপনি বলছেন রাইট ঠিক, অ্যান্ড অলসো মুভ দ্য চেয়ার্স নিয়ার দ্য উইন্ডো, এবং আরও আমরা যদি আমাদের যে চেয়ারটা রয়েছে, মুভ মানে কি সরানো, সরিয়ে নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। হ্যাঁ, আমাদের চেয়ারটাকে যদি একটু সরিয়ে জানালার কাছে নিয়ে যাই তাহলে মনে হয় আরেকটু ভালো হয়। দে উইল সিট কমফোর্টেবলি দেয়ার, এবং তারা সেখানে খুবই আরাম করে বসতে পারে। কমফোর্টেবলি বলতে আরাম সহকারে। হ্যাঁ, তো ব্রাদার বলছে গ্রেট, ফাইনালি শুড উই হ্যাং সাম পিকচার্স অন দ্য ওয়াল। তো সবশেষে এগুলো তো আমরা করেই ফেললাম, সবশেষে আমরা কি কিছু ছবি দেয়ালে টাঙাবো? হ্যাং বলতে টাঙানো, ঠিক আছে, ছবি দেয়ালের ভেতরে টানিয়ে দেওয়া। তখন আপনি হয়তো বলছেন ইয়েস দ্যাট উইল মেক দ্য রুম লুক মোর বিউটিফুল। হ্যাঁ অবশ্যই, যদি দেয়ালে কিছু ছবি থাকে তাহলে সেটা তো আরো অনেক ভালো লাগবে, সেটা প্রাকৃতিক ছবি হতে পারে। হ্যাঁ, থ্যাঙ্কস ফর হেল্পিং, এবং তারপর আপনি আপনার ভাইকে ধন্যবাদও দিলেন কারণ তিনি এতক্ষণ আপনাকে সাহায্য করে আপনার ঘরটাকে এই গোছগাছ করার জন্য, সাজাইতে হেল্প করেছে এই জন্য। সো এইভাবে আপনারা চাইলে এই কনভারসেশনটা ডি নাম্বার অ্যাক্টিভিটিসটা করে ফেলতে পারবেন। ভিডিও পজ করে ওইখান থেকে সেম টু সেম আপনারা লিখে ফেলতে পারেন, অথবা নিজের মতো করে আরো বানিয়ে নিতে পারেন। ওকে, সো আমাদের লেসন 3 শেষ। এবার আমরা লেসন 4 এ আসি। লেসন 4 এ যদি আসি, এখানে আমরা একটু দেখি কি কি আছে। লেসন 4 এর টাইটেলটা হচ্ছে ইন দ্য স্ট্রিট, রাস্তাতে, ঠিক আছে, রাস্তাতে। সো এখানে কিওয়ার্ডস হিসেবে দেওয়া হয়েছে, মানে যেটা এখানে মূল শব্দ হিসেবে ব্যবহৃত হবে সেটা হলো ক্রস রোডস। তো এই ক্রস রোডস মানে হলো চৌরাস্তা, বা আমরা মোড় হিসেবে ধরতে পারবো, ঠিক আছে, কোনো জায়গায় কয়েকটা রাস্তা এক জায়গায় যুক্ত হয়ে গেছে, এরকম একটা প্লেস। ওকে, সো আমরা এখানে একটু ডায়ালগটা নিচেরটা পড়ি। আসিফ বলছে, প্যাসার বাই বলতে রাস্তায় পথচারী কেউ একজন, তাকে বলছে। আসিফ আহ, বলতেছে তাকে, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ। তো আসিফ রাস্তার একজন পথচারীকে জিজ্ঞাসা করছে যে মাফ করবেন, আপনি কি আমাকে একটু রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তাটা বলে দিবেন, মানে কিভাবে আমি যাব সেদিকে একটু যদি বলে দিতেন। তখন ওই যে যিনি পথচারী আছেন তিনি তাকে বলে দিচ্ছে, কি বলছে, ও ইটস নট ভেরি ফার। ভেরি ফার বলতে মানে ফার বলতে দূরে, ঠিক আছে।
সো এখানে যেহেতু বলছে ও ইটস নট ভেরি ফার, ও না এটা আসলে খুব বেশি দূরে না, খুবই কাছেই হবে। গো অ্যালং দিস স্ট্রিট অ্যান্ড ইউ উইল কাম টু আ বিগ ক্রস রোডস। তখন ওই প্যাসার বাই বা ওই পথচারী আসিফকে বলছে যে আপনি এই রাস্তাটা ধরে সোজা যেতে থাকেন। অ্যালং দিস স্ট্রিট বলতে ওই রাস্তা ধরে সোজাসুজি বরাবর যাওয়ার কথা বলা হচ্ছে। অ্যান্ড ইউ উইল কাম টু আ বিগ ক্রস রোডস, এবং তারপর আপনি একটা বড় চৌরাস্তা বা মোড় দেখতে পাবেন, ঠিক আছে, বা মোড়ের উপরে আপনি উপস্থিত হবেন। টার্ন লেফট, সেই মোড় থেকে আপনি বাম দিকে ঘুরে যাবেন, বাম দিকে চলে যাবেন, বা বাম দিকে যে রোডটা গেছে সেদিকে যাবেন। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, তারপর আপনি ওই বাম দিকে ওই রোডটা ধরে 200 মিটার মতো সোজা যাওয়া শুরু করবেন। অ্যান্ড ইউ উইল সি আ টল বিল্ডিং, এবং এরপর আপনি একটা বড় উঁচু একটা দালান দেখতে পারবেন। গো পাস্ট, গো পাস্ট বলতে ওই বিল্ডিংটা পার হয়ে যাওয়ার কথা বলছে। বিল্ডিংটা পার হয়ে যান। দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, পার হয়ে গেলেই হাতের ডানে স্টেশনটা আপনি পেয়ে যাবেন। সো এই হলো ইনস্ট্রাকশন বা ডিরেকশনটা দেওয়া হয়েছে। এখন আসিফ কি বলছে দেখি। গো অ্যালং, সোজা যেতে হবে, কাম টু ক্রস রোডস, তারপরে একটা মোড় আসবে, টার্ন লেফট, সেখান থেকে বাম দিকে ঘুরতে হবে, গো অ্যাবাউট 200 মিটার্স, তারপরে 200 মিটার সেই রাস্তা ধরে যেতে হবে। টল বিল্ডিং, একটা বড় উঁচু বিল্ডিং পাওয়া যাবে, স্টেশন অন দ্য রাইট, এবং তার ডান পাশে স্টেশনটা পাওয়া যাবে। এটা হলো ওর নিজে নিজে একটু মানে কথাটা বলে নিল যাতে করে ওর মনে থাকে, হ্যাঁ, রিপিট করে নিল, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং তারপরে ধন্যবাদ দিল। প্যাসার ভাই তাকে বললো ইটস ওকে। সো এই যে আমরা খুব সুন্দর একটা ডিরেকশনের ব্যাপারটা বুঝলাম, এবং ওই ডিরেকশনের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা পরবর্তী কাজগুলো করব। হ্যাঁ, এখানে নোট হিসেবে কি দিয়েছে দেখেন, এক্সকিউজ মি ইজ আ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন। সো আপনি কাউকে ডাকবেন, হ্যালো বলা যায়, এই যে বলা যায়। সো এটা না বলে যদি আপনি আরেকটু পোলাইট ওয়েতে আরেকটু ভদ্রভাবে কিছু বলতে চান তাহলে বলবেন এক্সকিউজ মি, তাহলে তিনি বুঝবেন যে আপনি তার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। আচ্ছা, আর ইটস ওকে ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম। তো ইটস ওকেটা কি, শেষে যখন আপনাকে কেউ থ্যাংক ইউ দিবে তখন আপনি ইটস ওকে বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, এটা আসলে শেষটা এন্ডিংটা কিভাবে করবেন সেটা বুঝিয়েছে। বি নাম্বার অ্যাক্টিভিটিসে যদি আমরা আসি তাহলে আমরা দেখব লুক এট দ্য ম্যাপ, সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্ক রোড অর জিলা স্কুল। সো এখানে এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটা আপনাকে দেখতে বলেছে, এবং এখানে বলা হয়েছে ধরে নেন আপনি যে এখানে কোথায় আছেন, পার্ক রোডের কাছে আপনি আছেন, এবং আপনি যেতে যাচ্ছেন মস্ক রোড। এই যে মস্ক রোড, এইখানে আপনি যেতে যাচ্ছেন, অথবা আপনি এই জিলা স্কুলে যেতে চাচ্ছেন। আস্ক ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো দেয়ার, স্টার্ট লাইক দিস, এবং আপনি আপনার বন্ধুকে বা সাথে যে থাকবে প্র্যাকটিস করার জন্য তাকে জিজ্ঞাসা করবেন, সে যেন ডিরেকশন দেয় এই ম্যাপ দেখে কিভাবে আপনি এখানে আপনার ডেস্টিনেশনে আপনি যেতে পারেন। হ্যাঁ, তো এক্সাম্পল হিসাবে এখানে দেখেন দেওয়া আছে S1 মনে করেন আপনি, S2 আপনার যে বন্ধুরা থাকবে সে, আপনি তাকে জিজ্ঞেস করছেন এক্সকিউজ মি হাউ ক্যান আই গো টু মস্ক রোড, মাফ করবেন কিভাবে আমি মস্ক রোডে যেতে পারি, মসজিদের রাস্তায় যেতে পারি, আমাকে একটু বলবেন। তখন আপনার বন্ধু হয়তো বলছে ও ইটস কোয়াইট ফার, ও এটা আসলে অনেকটা দূরে। কেন দূরে বলেছে, কারণ আপনি এই জায়গায় আর এইটা এই জায়গায়, একটু তো দূরবর্তী হচ্ছি, তাই না? সো আমরা এটাকে খুব সুন্দরভাবে একটু বলতে পারি। যেমন দেখেন আপনি এখন আছেন কোথায়, পার্ক রোডে। সো আপনাকে আপনার বন্ধু বলে দিচ্ছে গো, এই যে উপরেরটা দেখে নেয় একটু একটু, এখানে দেখেন এখানে কি বলছে, গো অ্যালং দিস স্ট্রিট, এইভাবে আমরা বলবো। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি গো অ্যালং দ্য পার্ক রোড, ঠিক আছে। তো আমরা এখানে যদি স্ট্রেট বলি তাহলে আরো ভালো হয়, শুধু অ্যালং বললেই সোজাসুজি ধরে নেওয়া যায়। তারপর বলছি গো স্ট্রেট অ্যালং দ্য পার্ক রোড, ওকে, এই পার্ক রোড অনুযায়ী একদম সোজাসুজি চলে আসেন। দেন টার্ন লেফট, তারপরে আপনি আপনার বাম দিকে আসেন। দেন ইউ উইল গেট, দেন ইউ উইল গেট আ ক্রস রোডস, এই যে এখানে মোড় না, দেখেন কয়েকটা রাস্তা এক জায়গায় হয়েছে। দেন গো ইনটু লেক রোড, ঠিক আছে, এই যে লেক রোড, অথবা এখানে বলতে পারি দেন গো স্ট্রেট অ্যালং দ্য লেক রোড, একই কথা। হ্যাঁ, আফটার ক্রসিং দ্য লেক, এই যে দেখেন এটা মনে করেন লেকের সীমানা। আফটার ক্রসিং দ্য লেক ইউ উইল গেট মস্ক রোড, ওকে। এই জিনিসটা একটু আলাদা করে এই জায়গাতে আমি একটু ইয়ে করে রাখছি। দেখেন কি বলেছে, ও ইটস কোয়াইট ফার, গো স্ট্রেট অ্যালং পার্ক রোড অ্যান্ড দেন টার্ন লেফট ইনটু লেক রোড। এখানে ওই যে ক্রস রোডটা পাওয়ার কথা লেখা নাই, দেন আপনি একটা বলতে পারেন দেন ইউ উইল গেট ক্রস রোড, কন্টিনিউ ওয়াকিং অ্যালং লেক রোড। তো এটার আগে আপনি লিখে দিতে পারেন দেন ইউ উইল গেট ক্রস রোডস, আফটার দ্যাট ইউ উইল গো স্ট্রেট অ্যালং দ্য লেক রোড, ঠিক আছে, অ্যালং দ্য লেক রোড। তারপরে এইখান থেকে শুরু করবেন অ্যান্ড আফটার ক্রসিং দ্য লেক ইউ উইল রিচ মস্ক রোড। খুবই সিম্পল, ওকে। সো একটা পারলেই হয়ে যাবে। সেম ভাবে আপনি পরেরটাও বলে দিতে পারেন, তারপরে এটা একটু দেখে নেন।
ওইখানেই যেহেতু এই যে দেখেন আমি একটু বলি, এখানে একটু কঠিন করা আছে। এখানে একটু দেখে নেন। আপনি যেহেতু মস্ক রোডে চলে আসছেন, তাই না? তো এই যে আমরা এই জায়গা থেকে যদি এখন বলি আপনি জিলা স্কুলে যাবেন, তাহলে কি বলবো? গো স্ট্রেট অ্যালং দ্য মস্ক রোড, দেন টার্ন রাইট। এবার কি রাইটে টার্ন করবেন না? দেন টার্ন রাইট অ্যান্ড ইন দ্য রাইট সাইড ইউ উইল গেট জিলা স্কুল। ঠিক আছে? অথবা ইন দ্য রাইট সাইড ইউ উইল গেট জিলা স্কুল। যেমন এই যে এখানে বলা হয়েছে, এই যে দেখেন, গো পাস্ট দ্য স্টেশন ইজ অন দ্য রাইট। এইটুকু আমরা বলতে পারি দ্য জিলা স্কুল ইজ অন দ্য রাইট। বলতে পারি না? দেখেন, গো অ্যালো দেন টার্ন রাইট দ্য স্টেশন, দ্য জিলা স্কুল ইজ অন দ্য রাইট। তো জিলা স্কুলটা আপনার ডান দিকে পড়বে। এভাবে আমরা এটাকে শেষ করে দিতে পারি। কোনো অসুবিধা নাই। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার একটু নিচের দিকে আসেন। সি নাম্বার অ্যাক্টিভিটিস, এইখানে যদি আমরা একটু দেখি, তাহলে এখানে দেখবো ওয়ার্ক ইন পেয়ার্স, আস্ক ফর অ্যান্ড গিভ ডিরেকশন টু প্লেস ইন ইউর ওন উপজেলা, টাউন আর সিটি। তো এটা আপনি আপনার বন্ধুর সাথে আরও কিছু ডিরেকশন দেওয়া নেওয়ার কাজটা করতে পারেন। হইতে পারে আপনার যেখানে স্কুল সেখান থেকে পাশে যে মোড়টা আছে সে পর্যন্ত যাবেন কিভাবে সেটা বলতে পারেন। আপনার শহরের ঐতিহাসিক জায়গাগুলো থাকতে পারে, পরিচিত জায়গাগুলো থাকতে পারে, সেখানে কিভাবে যাবেন আপনার নির্দিষ্ট স্থান থেকে। এটা হইতে পারে স্কুল থেকে কিভাবে যাবেন, এগুলো নিয়ে আলোচনা করতে পারবেন। ডি নাম্বারটা কি? লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো মানে শুনতে বলছে এবং বলার চর্চা করতে বলেছে। তো এটা আসলে খুবই সহজ। স্টেশন, বিল্ডিং, ক্রসরোডস। ওকে? তো এর মাধ্যমে আমাদের ইউনিট 4 শেষ হলো, সরি ইউনিট 1 এর লেসন 4 শেষ হলো। আগামী ক্লাসে আমরা লেসন 5, 6 দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।